কামব্যাক কীভাবে করতে হয় তাই করে দেখালেন মুসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ওয়ানডেতে শুরুর দিকে সাইফ হাসান হতাশ করলেও দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম এবং শান্ত একটা শুরু করে দিয়েছিলেন বাংলাদেশকে। তারপর মুসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশকে যে একটা লক্ষ্যে পৌঁছে দিলেন, তাতে বাংলাদেশ এখন চালকের আসনে বলাই যায়। বিশেষ করে প্রথম ওয়ানডেতে উইকেটে পেসাররা খানিকটা সুবিধা পেয়েছেন। প্রথম ওয়ানডেতে মুসাদ্দেক হোসেনের ইনিংস এবং বাংলাদেশের সম্পূর্ণ ইনিংস কেমন ছিল তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের। মাঝার, 4 বছর পর মুসাদ্দেক হোসেন সৈকতের ফেরা এবং 70 বলে 86 রানের একটি ইনিংস কীভাবে দেখছেন? অসাধারণ। মানে আমি আমি আপনার সাথে কথা বলেছিলাম যে সৈকত বল ভালো করে ব্যাট ভালো করবে না। আমি দুঃখ প্রকাশ করছি যে ভুল বলেছি। কারণ অনেক দিন পর 4 বছর পর আপনি যখন খেলতে নামবেন তখন উইকেট কন্ডিশন বোঝা, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা বোঝা টাফ। সেই টাফ কাজ করে দেখিয়েছেন সৈকত। মানে মোসাদ্দেক সৈকত বাংলাদেশকে একমাত্র ট্রান্সলেশন সিরিজ জিতিয়েছেন। ফাইনাল ম্যাচে 27 বলে বা 28 বলে 56 বা 54 করেছিলেন। ওই অভিজ্ঞতাগুলো যে কাজে লাগে সেটা কিন্তু বুঝালেন। মানে এক কথায় দারুণ একটা ইনিংস খেলেছেন। আমি সত্যিই এতটা আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো বা 30 রান, 26 রান বা 30-এর নিচে করবেন। কিন্তু এত রান করবেন, 50 করবেন, 49 বলে 50 করবেন, সেটাকে নিয়ে যাবেন 84 রান পর্যন্ত এবং 3টে ছক্কা হাঁকাবেন, 60টার মতো 4 হাঁকাবেন। জাম্পা ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার, তাকে ব্যাক টু ব্যাক 4-6-4 হাঁকাবেন। এটা এটা এক কথায় অসাধারণ। আপনি 4টা বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, একেবারেই খেলেন নাই। এক কথায় এটা সবাইকে ভুল প্রমাণ করা। এইভাবে কামব্যাক করা সত্যি, আপনি যে বললেন যে কামব্যাক করা, এরকম কামব্যাক করা সত্যিই কম করে এবং অলরাউন্ডার। মানে ওই যে সাকিব একটা টাচ আছে না, যেটা সৈকত বলেছেন যে সাকিবকে কেউ ভোলাতে পারবে না, সাকিব কেউ আসবে না। কিন্তু আজকে ব্যাটাতে সাকিবের কাজই কিন্তু করেছেন। সাকিব কিন্তু সেম কাজই করতেন। মানে 90 বলে 94, 72 বলে 76, এমনই সেই কাজ করছেন। আমি আবার বলছি না যে সাকিব হয়ে গেছেন, বাট ওই কাজটাই করছেন। বল হাতে হয়তো 5 ওভার বল করুক, 6 ওভার বল করুক, একটা উইকেট নিক, 30 রান দিক, তাও চলে। তাও এক কথায় সাকিব সুলভ পারফরমেন্স হবে। ওপেনিংয়ে শুরুটা আগের ম্যাচের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার সাইফ হাসান। একটা আলোচনা ছিল সৌম্য সরকারকে ওপেনিংয়ে নামাতে পারে, কিন্তু সেই জায়গায় টিম ম্যানেজমেন্ট সাইফ হাসানের উপরে ভরসা রেখেছেন। তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। শুরুর দিকেই তিনি ফিরেছেন, বড় জুটিও করতে পারেননি, যদিও পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম একটা ভালো জুটি গড়েছেন। মাঝার, আপনার কি মনে হয় সামনে বিশ্বকাপ ওপেনিংটা নিয়ে কি কনসার্ন থেকেই যাচ্ছে কিনা? কনসার্ন থেকে যাচ্ছে, অবশ্যই থেকে যাচ্ছে। আমি একটু সেই বিষয়ে আসতে চাই। তার আগে বলতে চাই যে আমি সৈকতের বিষয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আহ, একই জায়গায় যখন প্রধান নির্বাচক বলেছিলেন যে যখন খেলবেন মিরাজ তখন সৈকত খেলবেন না, আমি অনেক জায়গায় কথা বলেছি, অনেক প্রতিক্রিয়া দিয়েছিলাম যে আসলে ভুল বার্তা, এটা ভুল কথা বলেছেন। এবং আমরা সবাই জানি যে অ্যাজ এ অলরাউন্ডার কী করতে পারেন সৈকত। কথাটা ভুল বলেছিলেন এবং সেটা আবার ভুল প্রমাণ করলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন মিরাজের পারফরমেন্স এক ডাউন, গ্যালারিতে আজকে ভুয়া শুনেছেন, বিপদমুখী, তার ব্যাটে রান নেই, খুবই শেকি ব্যাটিং করেন, ভয় পান। এটা ক্যাপ্টেনের পারফরমেন্স হতে পারে না, ক্যাপ্টেনের আত্মবিশ্বাস হতে পারে না। আপনি খারাপ করতে পারেন, 10 ম্যাচ খারাপ করতে পারেন, কিন্তু আত্মবিশ্বাসটা এমন হতে পারে না। ভুয়া শুনেছেন, আর অনেক কিছুই শুনেছেন, অনেকে যে যার মতো করে গালমন্দ করেছেন। সব ঠিক আছে, এই সিনারিও তৈরি হয়েছে প্রধান নির্বাচকদের কারণে। তারা বলেছিলেন যে সৈকত আসতেই পারবে না যত মিরাজ থাকবেন। সৈকত যা খেলেছেন এই ইনিংসটাই তো গত 1-2 বছর আমরা দেখিনি এমন ইনিংস। টপ অর্ডারে হয়তো বা তামিম খেলেন, কিন্তু এই মিডল অর্ডারে এই ইনিংসটা কার দেখেছেন সবশেষ? কার দেখেছেন? আপনি 4-5 বছর খুঁজে পাবেন না। তো মানে বুঝিয়ে দিলেন আসলে যার প্রতিভা আছে বা অভিজ্ঞতা আছে কি করতে পারেন। সো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এখানে আসতে চাই যে অবশ্যই কনসার্ন। আমি কখনোই বুঝতে পারি না কেন বারবার সৌম্যকে সুযোগ না দিয়ে সাইফকে দেয়। হ্যাঁ, সৌম্য যে সফল হবে বাদ পড়বে না তা না, কিন্তু একই প্রেক্ষাপটে একজন বেশি সুযোগ পাবেন, একজন কম পাবেন, এটা আমি কখনোই মানতে পারি না। আমি নিজে এটা নিয়ে কথা বলেছি এর আগে আপনার সাথে, তখনও বলেছি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে 27 বিশ্বকাপ পরিকল্পনাতে সৌম্য ভালোভাবে থাকা উচিত, কারণ সেখানকার ওয়েদার কন্ডিশন এবং সৌম্যর ব্যাটিং প্যাটার্ন অনুযায়ী সৌম্য সেখানে সুযোগ পাওয়ার কথা, এবং সেটা হয়তো খুব দ্রুতই ম্যানেজমেন্ট বা নির্বাচনে বুঝতে পারবেন। 50 ওভারে 284 রান, লক্ষ্যটা অনেক বড় হলেও অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ তা নিয়ে অস্ট্রেলিয়া চিন্তার কারণ তেমনটা থাকবে না। তবে বাংলাদেশের নাহিদ রানা এবং মুস্তাফিজ দারুণ ছন্দে রয়েছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নাথান এলিস 10 ওভারে 38 রান 3 উইকেট, তিনি খুব দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে তার স্লোয়ার কাটারগুলো বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন খেলতে পারেননি। বিশেষ করে বাংলাদেশের যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রয়েছেন তারা একাধিক জীবন পেয়েছেন, তারপরেও তারা কাজে লাগাতে পারেনি। মাঝার, আপনার কি মনে হয় রানটা আরেকটু বেশি হতে পারতো কিনা? যেহেতু অনেকগুলো ক্যাচ অস্ট্রেলিয়ায় মিস করেছে আজকে আমরা দেখতে পেরেছি, সে অনুযায়ী কি ব্যাটাররা কাজে লাগাতে পারেন কিনা সুযোগ?
আমি আপনাকে এর আগেও বলেছিলাম যে 270 রান এনাফ, এখানে এনাফ, কারণ ওদের ব্যাটিং লাইন আপটা অত এক্সপিরিয়েন্স না। পাকিস্তান 3টে ম্যাচ খেলে 3টে ম্যাচই তারা 157, 202 এবং 231 রান করেছেন। সেখানে ভালো ব্যাটাররাও ছিলেন। সো মিরপুর উইকেটে বাংলাদেশ দল করতে পারতো, যেহেতু শুরু হয়েছে 120 বলে 120 রান বাংলাদেশ দল করেছে। মানে আপনি যদি দেখেন যে 106 বল 104 বলে 106 করেছে এক উইকেটে, 300 হতে পারতো, কিন্তু হয়নি। এটা আমি মানে খুব বেশি অযৌক্তিক দেখি না। উইকেট স্লো হয়েছে, একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, বৃষ্টি হালকা হচ্ছিল, তো এখানে আমার মনে হয় খুব একটা খারাপ হয়নি, রান ভালো রান হয়েছে। যে বোলিং লাইন আপ বাংলাদেশের একটা অপশনও বেড়েছে সৈকতের, তো তাতে আমার মনে হয় যে এটাতে বাংলাদেশের বড় ব্যবধান জেতা উচিত। মানে 30 রান 40 রান অ্যাটলিস্ট 20 রানে হলে বাংলাদেশ জেতা উচিত, এবং ওয়েদার কন্ডিশন পারফরমেন্স দুই দলের স্কোর সেটাই বলে। দেখার অপেক্ষা আসলে কী হয় এখন। 21 বছর পর আরেকটি জয়ের মঞ্চ, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল সেই 2005 সালে। কার্ডিফের পর মিরপুরে কি বাংলাদেশ আবারও ইতিহাস রচনা করতে পারবে কিনা সেটা সময়ের উপর ছেড়ে দেওয়া থাকলো। পরবর্তী ইনিংসে আমরা আবারও যুক্ত হব, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।